বললে আমাদেরই লাভ কি, আর না বললেই নিজেদের কষ্টটা চাপা থেকে না, এইটুকুই আমাদের। আচ্ছা, সেই বিষয়টা মিথ্যার প্রতিভা, ওর মিথ্যার প্রতিভা, আর ওর দুইটা ডকুমেন্টস আছে, ওদের তার ছেলে না, এটা তো খোলাসা করি। রেডি হয়ে গেছে ক্যামেরা? ভাই বলেন ভাই, ক্যামেরা রোল চলতেছে। দুইটা পাঠ করে দেয়, ডায়াবেটিস ছবি আসসালামু আলাইকুম। সাংবাদিক ভাইয়েরা, যেহেতু বোন দেখতেছিলাম, সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা। আজকে আমরা দায় মুক্তি ছবি, এটার পরিচালক সদ্য বদিউল আলম খোকন আঙ্কেল ডাকি আমি তাকে, যেহেতু সে কাজী হাসান আমার মামা ভাই ডাকে। বদিউল আলম খোকন আঙ্কেল সে অনুপস্থিত, কারণ তার ভাতিজা মারা গেছে। আর প্রযোজক আমার খুব কাছের বন্ধু জসিমউদ্দিন, তার আমন্ত্রণে আজকে আসলাম আমরা। আইসা আপনাদের সাংবাদিকদের আমি এবং চিত্রনায়িকা আন্না আমরা মিথ্যা কথা বলছি মনির ব্যাপারে। তো আপনারা প্রশ্ন করছেন, আর আমরাও একত্রিত হয়েছি এটা খণ্ডানোর জন্য, বা আসলেও বলছি কিনা আর কেন বলছি বিস্তারিত। তো একটা কথা আমি আপনাদেরকে ক্লিয়ার করি, মনির সাথে আমাদের কোনো শত্রুতা নেই। মনিকে আমরা ছোট ভাই হিসাবে জানতাম যতদিন অঞ্জন আপার ছোট ভাই ছিল। মনিকে আমরা সন্তান হিসাবে জানি যখন থেকে 2021 থেকে অঞ্জন আপার সন্তান হইল। সে আমাদের সম্পর্কের পরিবর্তন করে, কখনো ভাই ছিল, ছেলে ছিল। অঞ্জন আপার যখন যেটা ডাকছে আমরা সেটাই ডাকছি। এখানে মনির শত্রু আর না আমি, বা আমাদের যে একটা আপনার কমিটি হয়েছে তদন্ত, এই 6 জন, এরা কেউ না, ইন্ডাস্ট্রির কেউ না। বিজনেস বাংলাদেশে বলছেন যে নাহিদা আশরাফ আন্না এবং বিপ্লব শরীফ এই আমাকে মিথ্যা কথা বলছে। সম্মানিত সাংবাদিক ভাইরা, ওই দিন আমাদের বিএফডিসি যে আমাদের বাগান, ফুলের বাগান, ওইখানে আপনারা বোধহয় 40-এরও বেশি সাংবাদিক ভাইরা ছিলেন। ওইখানে কিন্তু আমি উকিলের মতো জেরা করছিলাম শুধু মনিরকে, কারণ আমি তার ঘরের অঙ্গনা এই একজন, এরা দুটি স্বামী স্ত্রী, এরা ইসুফ ভাই যাকে এখানে ডাকলাম আসলো না, তো ইসুফ ভাই আর বাহিরের আছে জেনি আপা, সালমা আপা, এগুলো আমি নাই ডাকি। আমরা যারা পরিবারে, এরা জানি যে সে 2012 শেষ থেকে 2021 পর্যন্ত সে ছোট ভাই ছিল। মাঝখানে 21 থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে ছেলে ছিল। অঞ্জন আপা তাকে যেই স্বীকৃতি দিচ্ছে আমরাও সেই স্বীকৃতি দিচ্ছি। আমার কষ্ট ছিল, ওই দিন আপনাদের বলছি, আবারও তো ঠান্ডা এই কারণে, ইউনাইটেড হাসপাতালে যখন তাকে দেখতে গেলাম অঞ্জন আপাকে, ইনডাইরেক্টলি একটা সুচরিতা ম্যাডাম, টিয়া ভাবি, আরেক আন্না আছে ভাবি আন্না, আমি, আমার সাথে এক ফুটবলার বন্ধু, যাওয়ার পরে ও এটা মাইনে নিতে পারতেছিল না যে আমরা তারা দেখতে গেছি, কারণ ওর গলায় গীতা আছে 24 ঘন্টা ও এলাও। আর আমাদের জন্য ছিল সকাল 9টা থেকে 12টা, আর বিকেল 5টা থেকে রাত 8টা। সেই ছেলে আমরা বিকেলে দেখতে গিয়ে শুনলাম সারাদিনও সে যায় না। তাকে বারবার গিয়া ভাবি ফোন দিতেছিল, সে ফোনও রিসিভ করতেছে না। পরে যাই হোক, টেকনিক্যালি আমরা 2জন লোক দেখা পাইছে, একটা কেয়া ভাবি আর একটা হলো সুচরিতা ভাবি। আর আমি দেখা পাইছি অন্য রোগীর নাটকের, আর আমার দেখাটা খুব কম সময়, যেহেতু আমি এলাও ছিলাম। আমি বের হইয়াই আমার ভিডিও যেটা আছে, ওকে আমি তোদের মুখে ধরছি, এই মেয়া তুমি অঞ্জনা আপার জানাও না কেন, তুমি অঞ্জনা আপার কি? অঞ্জনা আপার চলচ্চিত্র পরিবারের আমরা আগে, তোমরা আসতার, এইভাবেই বলছিলাম তোদের ভিতরে। তো বলে মামা এইটা এখন নাই বলি, এইভাবেই আপনারা শুনছেন, পুনরাবৃত্তি করতে চাই না।
ওইখানে ওরে বললাম যে শুনলাম তুমি অসুস্থ, সে সিসিউটা আছে, তোমরা তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় এখানে নিয়ে নেবা, কারণ ওই তো প্রীতি। ও বললো কি যে বাবা টাকা নেই, টাকা নেই মানে শিল্পী সমিতির জানাও, দুটো ভাই ক্যামেরার দিকে বলেন, একটু এইদিকে বলেন। তার সহকর্মীদেরকে জানাও। তখন বললো বাবা জানাইছি, কারে কারে নায়ক আলমগীর সাহেব আঙ্কেলকে জানাইছে, শহীদান আঙ্কেলকে জানাইছে, আর বিশ্বাস হত্যাকার আঙ্কেলকে জানাইছে। তাদের জানাইয়া টাকা দাবিছে। সেখানে কিন্তু আপনারা বড় একটা মিথ্যা পাইছে। বিল ছিল 5,23,000, ও নায়ক আলমগীর আঙ্কেলকে বলছে 8,50,000। তার মানে মৃত্যু সেই জায়গাও তার একটা কি বলবো বাণিজ্য, আচ্ছা মনোভাব নেই। যাই হোক XYZ, যে লোক মৃত্যুর সাথে পাঙ্গা লড়ছে, তারে নেওয়া ব্যবসা করে, ধান্দা করে, তাহলে তার রাখা যদি কোনো সম্পদ থাইকা থাকে তাহলে অবশ্যই সেটা আত্মসাৎ করে। সেইখানে অন্ধনাপার একটা সুই থাকলেও আমার আন্নার বা আমাদের কোনো চাওয়া নাই। উনি যদি বাংলাদেশের অর্ধেক কিনা রেখাও দেয় তা নিয়েও চাওয়া নাই, কিন্তু একটা কষ্ট আছে। অন্ধনাপার চিকিৎসাটা আমার ব্যক্তিগত মতামত যেইভাবে হওয়ার কথা সেইভাবে হয় নাই। অঞ্জনা আপা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ, অঞ্জনা আপা সারা বিশ্বের বাঙালি। একটা অঞ্জনা আপার চিকিৎসা সহকর্মী প্রত্যেকটা না কাঞ্চন নাইটিকা সে পর্যন্ত তার কোয়ার্টিস ছিলেন। অবশ্যই তারা আসলে যারা মারা গেছে তারা না। ভাই এইদিকে লুক দেন, ক্যামেরার দিকে লুক দেন। সেই জায়গায় ও জানাইছে 3 জনকে টাকা চাই, ঠিক আছে, টাকা চাইছে পারে নাই। কিন্তু শিশুতে রাখা রুগীটা এই বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়, যেটা সাবেক পিজি, আনা মাত্রই লাইভ ছাপো। একদিন যাওয়ার পর দ্বিতীয় দিনের রাত্র 1:30 বাজে, না 1:30 বাজে তিনি ইন্তেকাল করলেন। এটা তো আমাদের কষ্ট থাকবে ভাই, আমরা তো তার সাথে ছবি করি নাই, কিন্তু সম্পর্ক তো সেই 2007 থেকে এই পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত কষ্ট থাকতেই পারে। আমার কষ্ট এখনো আছে, তার মৃত্যুটা আমি এইভাবে মাইনে নিতে পারি না। আমার বাবার পাশে আমি ছিলাম, আমার বাবার পায়খানা প্রসাব থেকে আমি 7 দিন পালন করছি, তার সেই মৃত্যু মাইনে নিচ্ছি, কারণ আমি তারা খুব কাছের দিকে বাঁচানোর চেষ্টা করছি, আল্লাহ তাকে নিয়ে গেছে। কিন্তু রমজান আপার ক্ষেত্রে বোধ হয় পৃথিবীতে আনার আগে উচিত ছিল সিনিয়র আর্টিস্টদের সাথে, শিল্পীদের সাথে বৈশা টাকা ম্যানেজ করে ওই জায়গায় শেষ টার্গেট উচিত ছিল। কিন্তু আসলে সে তার নিজের মা মারা গেছে, আপনারা বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দেখছেন, নিজের মা মারা গেছে, তারে দেখতে যায় নাই, সে তার টাকা মারে কি দেখবে বলেন? এটি আমার আপনাদের কাছে প্রশ্ন। আবার এই জায়গাকে আমি এইটুকুও শুনছি যে তার বাড়িতে, তার বাবার নাম জয়নাল আবেদীন, তার বাড়িতে গেছে, সেখানে এক সাংবাদিকের ক্যামেরা ভাঙছে, তাকে নির্যাতন করছে। সাংবাদিকের নাম কি যেন কাউসার নামে, কাউসার সম্বন্ধিত। তো না হসপিটালে ট্রিটমেন্ট করে এখন আজকে ওই জায়গায় দেখছিলাম, কথা বলার সুযোগ পাইনি। তো তিনি পলাশ থানা, ওর বাড়ি কিন্তু পলাশ থানা, নরসিংদীর পলাশ থানা। তো সে জায়গায় একটা অভিযোগও করছে, ওর বাড়িতে পুলিশের কাছে একটা কিছু জানি। যাই হোক, আমি আপনাদের কাছে দুইটা জিনিস তুলে ধরবো। একটা হলো আমার বাবা মা জীবিত, ধরেন সে কাজী হায়াত সাহেব আমার মামা, উনি যদি আমাকে লালন পালন করে, উনি আমার চলচ্চিত্রের শিক্ষক, ওস্তাদ, মামা, আমাকে সে যদি ভোটার আইডি বানায় দেয় তাহলে অবশ্যই আমার বাবা মা বিপত্তি লাগে নাকি? সেই জায়গায় এর বাবা জয়নাল আবেদীন এখনো জীবিত, মা মারা গেছে 2022-এ, তাহলে 2025-এ 3 বছর হলো। ওনার এই ভোটার আইডি কার্ডটা করা হলো আরো 4 বছর আগে, তার মানে তার বাবা মা দুইজনই। এবং এই জন্ম নিবন্ধনে 2098 সালে জন্ম নিবন্ধন। আপনারা জানেন যে এই ডিজিটাল এই পরিচয়পত্রটা করতে গেলে জন্ম নিবন্ধন লাগে নাকি? এইখানে 98 আর এইখানে তার জন্ম তারিখ 2000, তার মানে 2000 যদি তার জন্ম হয়, আজকে 2025, তার মানে তার বয়স 25, তার বয়স ন্যূনতম 35, যেহেতু সে মাধবদী, নরসিংদীর মাধবদীতে সে ইন্টার লেখাপড়া করছে। ইন্টার লেখাপড়া করলে তো যদি 16, 17, 18-তে মেট্রিক হয় তাহলে আরও 2 বছর যোগ দেন, কত হয় 20। বাকিটা ইতিহাস আমার আর বলার কিছু নাই, আমার
বোন সহকর্মী বন্ধু আচ্ছা এখানে আমি একটু বলছি আমার নিজস্ব কিছু এই জন্য মানে তারা আমাকে নিয়ে এই অপবাদগুলো রটাচ্ছে এই হচ্ছে বিষয়টা এটা কি আচ্ছা ভাই, নাহিদ আশরাফ, আন্না এবং বিপ্লব শরীফ তাদের কোনো ইউটিউব চ্যানেল নাই, তাদের কোনো টেলিভিশন চ্যানেল নাই। এখানে আমার ভিউ বাণিজ্য আছে। সত্যকে তুইলা ধরা যদি অপরাধ হয় তাহলে তো সত্যই থেকে দেবে মিথ্যা দিয়ে নাকি? তা আমি ওই দিন যেটা করছিলাম উকিলের মতো, নেই মিয়া তোমার মা বাবা সে না, কিন্তু আপনারা সত্যের পথে লড়েন। আপনারা তো তার রাজ সাক্ষী যে ও কিন্তু স্বীকার করছিল যে হ্যাঁ আমার মা অঞ্জনা তিনি আমাকে দত্তক আনছে, আগে কিন্তু বলে নাই। সে বলছে তার জন্মে সেইখান থেকে আসছে দত্তক। দত্তক বলতে কি বুঝি? দত্তক বলতে নিঃসন্তান, যে সে একটা বাচ্চাকে আনে, তাও যে পরিবার থেকে আনে সেখানে বোধহয় একটা লেখাপড়া হয়, আমার জানা মতো এফিডেভিট হয়। আদৌ কি সে আপনাদের কোনো কাগজ দেখাইতে পারছে? মনে হয় না। তাইলে আমি আর আন্না কোথায় মিথ্যা কথা বললাম? বরঞ্চ ওই দিন জেরা করে সত্য কথা বললাম, গোপন রহস্যের সত্য বানাই দিলাম, যেটা তার নিজ মুখে স্বীকার করছে যে হ্যাঁ আমার মা আমাকে দত্তক আনছে। তার মানে আমরা কি মিথ্যা কথা বলছি আপনারাই পেয়ে গেছিল। এবার নাই দশটা বান্না লাউড বলে রাখো, জোরে বলো। আজকে আমরা দায়মুক্ত সিনেমার বিষয়ে এসেছিলাম। তো অদ্ভুত হলেও সত্যি আজকে আমার যে সাংবাদিক ভাইরা আছে তাদেরকে পেয়েছে বা তাদের কাছে প্রশ্নের কিছু উত্তর দিতে চাই, কিছু কথা বলতে চাই। ব্যাপারটা এরকম হয়ে গেল যে আজকে আসলে আমি আর বিপ্লব শরীফ ভাই দায়মুক্ত হতেই আমার ভাইদের সামনে হাজির হয়েছি। তো ছবির নামের সাথে আমাদের জীবনেরও কিছু মিলে গেলে মনে হচ্ছে। তো আমার মনে হচ্ছে আমার একটু দায়মুক্ত হওয়া দরকার আছে। মনি নিশা, যার অরিজিনাল নাম হচ্ছে সাজ্জাতুল ইসলাম মনি, সে বিজনেস বাংলাদেশকে সাক্ষাৎকার যেটা দিয়েছিল কান্না করতে করতে, সেখানে আমাদের যে তদন্ত কমিটি হয়েছিল 6 জনের, তো সেখানে যারা ছিলেন তাদের মধ্যে আমি, শরীফ ভাই, ওখান থেকে শুরু করে আরো বড়রা অনেকে আছেন। তো সেখানে মনি যেটা বলেছে স্পষ্ট শুনছি, আমরা সবাই জানেও যে ওখানে সে 2টা নাম খুব মেনশন করে বলতেছে যে না, আমার সাথে সবাই খুব ভালো করছে, সবাই আমাকে খুব সান্ত্বনা দিচ্ছে, সবাই খুবই ভালো, কারো কোনো সমস্যা নেই। আমাকে শুধুমাত্র আমার প্রশ্ন হচ্ছে নাহিদ আশরাফ, আন্না আর বিপ্লব শরীফ কেন আমাকে নিয়ে মিথ্যা অপবাদ দিচ্ছে এবং তাদের নিজস্ব নিশ্চয়ই কোনো স্বার্থ আছে যে কারণবশত আমাকে এটার মধ্যে ফাঁসাচ্ছে। প্রথমত আমি অঞ্জনা আপার সহকর্মী না, কিন্তু ওনার সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল, বড় বোন। সে আমাকে বোনের মতো আদর করতো বা সন্তানের মতো করতো, কিন্তু তার মানে এই না যে অঞ্জনা আপা আমাকে দত্তক নিয়েছিল কিংবা অঞ্জনা আপার সাথে আমার কোনো ব্লাডের সম্পর্ক আছে, যে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ থাকতে পারে যে অঞ্জনা রহমান সম্পত্তি রেখে গেছে, সেখান থেকে মনি নিশাদের মতো, বিউটির মতো আমার নামে হয়তো ভাগ দিয়ে গেছে, কিংবা তার ড্রাইভার যার নকল নাম আরিফ, যার অরিজিনাল নাম মনিরুল, ওর মতো আমার নামে হয়তো আমি কিছু পাবো, যেটার কারণে আমি আমার স্বার্থ থেকে আমি মনির বিরুদ্ধে কথা বলছি, ওর কথাতে এটা দাবি। কিন্তু আমি কিন্তু পাবো না, এটা কখনোই সম্ভব না। ব্লাডের তো দূরে থাকুক, যদি সে আমার নামে লিখিত দিত তাহলে একটা বুঝতাম। আমরা তো তার সম্পত্তি আছে কি নাই, ইভেন রিসেন্ট আমার একটা আর্ট ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করেছিল 96 লাখ টাকার কথা। তা আমার একটা কথা শুরু থেকেই, আমার টাকা আছে কি নাই, আমার টাকা কে পাবে না পাবে, এগুলা নিয়ে আমার ব্যক্তিগত কোনো মাথা ব্যথা নেই। আমার একটাই মাথা ব্যথা, এবং বিপ্লব ভাইয়ের মাথা ব্যথা নেই। আমাদের একটাই মাথা ব্যথা, যে মানুষটাকে প্রতিনিয়ত কাছে থেকে দেখেছি, যার সাথে প্রতিদিন রাতে যদি কথা শুরু হতো, আপা ফোন দিলে ফোন কখনো রাখতে চাইতো না, 3টা পর্যন্ত যে লোকের সাথে আমার কথা হয়, তার বাসায় কি রান্না হচ্ছে, আমার বাসায় কি হচ্ছে, আমার সাথে যে ফ্যামিলিগত এই রিলেশন, সেই ব্যক্তিটা যখন বিছানায় পড়ে গেল, 16 তারিখেও তার সাথে কথা হলো, তার জ্বর, তার যখন এত খারাপ অবস্থা, ওই মুহূর্তে কেন মনি আমাদেরকে একটা ফোন দিল না? কেন? খুব ভালো করে জানে আমাকে, আমার হাজবেন্ডকে যদি রাত 3টা ফোন দেওয়া হয় আমরা ইনস্ট্যান্ট চলে যাবে, এবং এটা সে খুব ভালো করে জানে। অতীতে এরকম হয়েছে, তাদের যে কোনো সমস্যা আমরা দৌড় দিয়ে চলে গেছি, এবং তাদের যখন মনে চাইছে এটা 12টায় হোক 1টায় হোক আমরা বাসায় চলে আসতাম। সেখানে একটা মানুষ বিছানায় পড়ে আছে, তার স্ট্রোক হয়েছে, ব্রেন স্ট্রোক,
যোগাযোগ, সেই খবরটা তো বলার প্রয়োজন মনেই করেনি। আমার দুঃখ এখানে যে আপুর ট্রিটমেন্টটা কেন করা হলো না। সে প্রথমত আমাকে জানায় নাই, ঠিক আছে, কাউকে জানায় নাই, ইভেন একদম কাছে যে কে আনবে তাকেও জানায়, ইউসুফ ভাইকেও জানায় নাই, কাউকে জানায় নাই। এরকম করতে করতে 24 তারিখে আমি হচ্ছে নিউজ দেখি, নিউজটা ছিল রুহুলের মনে হয়। রুহুলের নিউজ দেখে আমি মনিকে ফোন করি, তার বিকেলবেলা ফোন করি, আর সকালবেলায় মনি আমাকে ফোন করে হঠাৎ করে বলে কি মা, আমাকেও মা ডাকতো, যাই হোক ওর মতো ছেলের মুখ থেকে মা ডাক শোনার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তো ও আমার কাছে একটা অ্যামাউন্ট চায়। তার বলি কি কারণে, ওরা মাঝে মাঝে চায় বা আমাদের সাথে সম্পর্কটা এরকম ছিল, তাহলে কি কারণে এই মুহূর্তে আছে, ঠিক আছে আমি দিব না। তারপরে আমি হঠাৎ ফেসবুকে দেখি যে অঞ্জনা রহমান ইউনাইটেড ডিসিউতে। আমি সাথে সাথে তাকে ফোন দিলাম, তুমি তো আমাকে বলো নাই আপু অসুস্থ, আপু বলে এটা পরে বলবো। আমি আমি এখনই আসবো, বলে না না তোমার এখন আসতে হবে না। এই ছিল সমস্যা, এবং আমাদেরকে কোনোভাবে ইউনাইটেড যেতে দেয় নাই, এবং সে আমাদের ফোন রিসিভ করেনি, নানান বাধা দিয়েছে। আমার হাজব্যান্ড অনেকবার যাওয়ার ট্রাই করছে, নিচে বসেছিল, দেখতে দেয়নি। ফাইনালি যখন পিজিতে নেওয়া হয় তখন আমি জোর করে এক পর্যায়ে বাধ্য হয়ে আমার শ্বশুর সাদেক সিদ্দিকী সাহেবকে নিয়ে গেছি, বিকজ একমাত্র আমার মনে হয়েছে তখন যে আমাকে গেলেও তো হয়তো আইসিইউতে ঢুকতে দিবে না, কিন্তু সাদেক সিদ্দিকীর ওখানে একটা ছোটোখাটো হলেও একটা সম্মান বা পাওয়ার আছে। আমি ওনার পাওয়ারে ওনাকে নিয়ে আইসিইউতে জোর করে ঢুকি, এবং আমি যে অঞ্জনা রহমানকে দেখেছি সেটার জন্য আমি প্রস্তুত ছিলাম না, আমি মেনে নিতে পারছিলাম না। আমি আজকে পর্যন্ত মেনে নিতে পারছি না যে মানুষটা 5 তারিখে আমার বাসায় এসে হাসলো, খেলো, গল্প করলো, যে মানুষটার সাথে আমার 11 তারিখ 12 তারিখও গল্প হলো, সেই মানুষটা লাইফ সাপোর্টে, তাও এই অবস্থায় এত ব্লিডিং, মানে এটা শুনে নেওয়া যাচ্ছে না। ওকে আমরা কখনো মন খারাপ করতে দেখিনি, ওকে কখনো চোখে পানি দেখিনি, ওকে হাস্যোজ্জ্বল দিয়েছে। তো আমাদের সমস্যা এখানে, আমাদের যদি মনে নিষাদ বলে বা জনগণ বা আপনারা যারা আছেন সবাই যদি বলেন যে আমার স্বার্থকে আমার একটা স্বার্থ অঞ্জনা রহমান আপুর অপমৃত্যু, আর সেটা হচ্ছে বিনা চিকিৎসা। এটা আমার কাছে মনে হয়েছে, যদি চিকিৎসাটা সঠিকভাবে হতো, হ্যাঁ আল্লাহ নিয়ে গেলে নিয়ে যাবে, আমাদের মানুষ হিসাবে যেটুকু চেষ্টা সেটুকু আমাদের করতে হবে, সেটা কেন করে নাই? এখানেই আমার সমস্যা। এটা নিয়ে বারবার মনে আমাদের প্রশ্ন, আমার ধারণা বিপ্লব ভাইয়েরও সেম অবস্থা, যে আমাদের একটাই প্রশ্ন, কেন চিকিৎসাটা টাইম মতো করা হলো না, কেন আমাদেরকে জানানো হলো না? তো এটা যদি আমাদের স্বার্থে করে, হ্যাঁ এটা আমাদের স্বার্থ, আমরা এখনো জানতে চাই। ইভেন আমাকে আজকে আমার কিছু ইন্টারভিউর জন্য আজকে আমাকে অনেক বিভিন্ন আইডি থেকে নানান ধরনের হুমকি দেওয়া হচ্ছে, উল্টাপাল্টা কমেন্টস করা হচ্ছে। তো আমার কিন্তু ভিউ বাণিজ্য করার কোনো ইচ্ছা কোনো কারণ ছিল না। আমি কাজ করেছি তখনও পারতপক্ষে, আমি আমার জানার ভাইরা সবাই জানে যে আমি একটু লুকায় থাকতে পছন্দ করতাম। তো আমার যদি ইচ্ছা থাকতো অনেক আগে আমরা ব্যবসা ভিউ বাণিজ্য করে আসতাম। এখন অঞ্জনা আপুর মৃত্যু নিয়ে নিজেকে প্রচার করার কিছু নেই। আমার একটাই কথা, মনি নিষাদকে বলবো না ও খুবই বা কিছু, আমার একটাই কথা, মিথ্যাবাদী। শুরু থেকে আমি বলে আসছি মিথ্যা কথা বলে, এখনো বলছি মিথ্যা কথা বলে, ওর কথায় কথায় মিথ্যা। মনিকে এখনো ও সবার কাছে এসে বলতে হবে যে আমি চিকিৎসাটা ঠিক মতো করিনি, আমি এটার জন্য দুঃখিত। ও যদি এটাও বলে, আমার বিশ্বাস আমরা সবাই তাকে ক্ষমা করে দেবো, কিন্তু সেটা সে বলতে কেন না, এটাই আমার স্বার্থ ছিল। আমি একটু এই জায়গাটা একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে দেখেন এখানে ওর এতক্ষণের যে বক্তব্য, এটাতে একটা জিনিস ক্লিয়ার হয়, যেহেতু আমি ওর পরিবারের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, একটা জিনিস ক্লিয়ার হয় যে হেল্পের বিষয়টা। অঞ্জনা যখন জীবিত ছিল তখন অনেকের সামনেই বলেছে, ইভেন মনির কাছে বলেছে যে বাবা সাগরদের সাথে আমাদের যে পারিবারিক সম্পর্ক, আমাদের মিডিয়ার অন্যান্য ফ্রেন্ডদেরকেও, দেখা গেল যে পরিচিত কলিগ এদেরকেও দেখবা যে রাত্রিবেলা 2টা-3টার সময় ফোন দিলে হেল্পের জন্য পাবো না, হসপিটালে নেওয়ার বিষয় হলে পাবো না, কিন্তু যদি তুমি রাত 3টায় ফোন দাও সাগরকে সবার আগে পাবো, ঠিক আছে? এখন ঘটনা হলো কি আছে, অঞ্জনা আপু মিনিমাম মনে করেন 3 থেকে 4 দিন